আসসালামু আলাইকুম। ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের ন্যায় আমরা আজকেও একটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো বোর পরমাণু মডেল। ঠিক আছে? গত ক্লাসে তোমাদের শিখাইছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে? তো রাদারফোর্ড ওই পরমাণু সম্পর্কে একটা সুস্পষ্ট যে ধারণাটা দিয়েছিল ওইটারই পর্যালোচনা করছে হলো নিলস বোর। ঠিক আছে? তো পর্যালোচনাটা কি যে পরমাণুর আকার, আকৃতি, কত নম্বর কক্ষপথে অবস্থিত, এই বিভিন্ন উপস্তর, শক্তিস্তর এইগুলা সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছে হলো নিলস বোর। ঠিক আছে? তো আজকে তোমাদের এইটা একদম ক্লিয়ার কনসেপ্টে একটা ধারণা দিয়ে দেব যে কোন মোল কোন গ্রুপে অবস্থান করে, কিভাবে অবস্থান করে, কত নম্বর সেলে, এগুলো এই বোর পরমাণু মডেল থেকে আমি বোঝানোর চেষ্টা করব। বোর কি বলছে আমি বোর প্রথমে ওর সাফল্যের তিনটা পয়েন্ট আছে এবং সীমাবদ্ধতার তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্ট আলোচনা করে যে বিস্তারিত পরমাণুর আকার আকৃতি বিন্যাসটা এগুলো পরে দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো প্রথম নাম্বার যে ইয়ে ছিল বলছে যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল ছিল না? আচ্ছা, এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি। দেখো এখানে ইলেকট্রনটা যে কত নম্বর শক্তি স্তর অবস্থান করছে, কোন শেলে অবস্থান করছে, এটা কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা রাদারফোর্ড দিতে পারছিল না, কিন্তু নিলস বোর ও কিন্তু এটা সুস্পষ্ট ধারণা দিয়েছে। আমি পরের স্টেপটাই আমি দেখাচ্ছি যে কিভাবে ধারণাটা দিছে। ঠিক আছে? এবার দ্বিতীয় নাম্বারে বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার তিন নাম্বার যেটা আছে সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়। এই যে বর্ণালীর বিষয়টা কি, আমি তোমার যে বললাম যে নেক্সট স্টেপে যে ওর যে পূর্ণাঙ্গ যেটা আছে ওটা আমি যখন করাবো তখন দেখবা ডি ব্লক, পি ব্লক, এস ব্লক এরকম মৌল আসবে। হ্যাঁ, তো ডি ব্লকের মৌল এরকম বর্ণালী গঠন করতে থাকবে আর কি। তোমাদের দেখাচ্ছি আমি বিষয়টা, আগে একটু পড়াই নিলাম তাই। তাহলে এই হলো বোরের সাফল্য। এর তাহলে সাফল্য থাকলে সীমাবদ্ধতা থাকবে, এটা স্বাভাবিক। তাহলে সীমাবদ্ধতাও এক নজরে তোমাদের একটু বলে দিই যে সীমাবদ্ধতাটা কি আছে। এর সীমাবদ্ধতা গুলো দেখাবো বোরের। ঠিক আছে? অর্থাৎ সাফল্য থাকলে সীমাবদ্ধতা থাকবে, এটা কনফার্ম ধরে রাখবা। ঠিক আছে? তো দেখো সীমাবদ্ধতাই বলছে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট, দেখো একাধিক যখন ধরুন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এরকম একাধিক যখন ইলেকট্রন চলে আসবে মৌলের, ঠিক আছে, তখন কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে? বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। কয়টা রেখা? একটি। ঠিক আছে? কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি দ্বারা গঠিত। আমরা তো জানি যে পদার্থ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, তাই না? এটা কিন্তু আমরা জানি, এটা পড়ে আসছি। সো ওর বোরের যে পরমাণু মডেলটা আছে ওটা এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারলো, একাধিক যদি থাকে তখন আরো ওইটা ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে? লাস্ট যে সীমাবদ্ধতা সেটা হলো বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। দেখো ও বৃত্তাকার কক্ষপথটা বলছিল, কিন্তু এটা উপবৃত্তাকার কক্ষপথ হয় কারণ কি, একটা বৃত্তাকার কক্ষপথে পরের স্টেপে দেখাচ্ছি। হ্যাঁ, যে দুইয়ের নিয়ম এবং অষ্টকের নিয়ম মেনে চলে। এবার যে প্রত্যেকটা মৌলে যে দুইয়ের নিয়ম বা অষ্টকের নিয়ম বা লাস্ট সর্বশেষ কক্ষপথে আটটাই পূর্ণ থাকবে এমন তো না, তাই না? কারণ দেখো আমাদের মৌল সংখ্যা কয়টা? 118টি মৌল আছে। এই 118টি মৌলের মধ্যে তাহলে যেই মৌলের মনে করো একটা মৌলের পারমাণবিক সংখ্যা 8, ঠিক আছে, ওর ইলেকট্রন বিন্যাস যদি করি, দেখো একটা জিনিস দেখো, অক্সিজেনের ইলেকট্রন কত নম্বর মৌল? 8 নম্বর মৌল। ওর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত 2p4, তাহলে দেখো 8 হচ্ছে। দেখো সর্বশেষ কক্ষপথে আমি এটা তোমাদের আগেই আমি বুঝাচ্ছি যে এটা কিভাবে আসছে, আমি জাস্ট দেখাচ্ছি যে প্রত্যেকটা মৌলে তো সর্বশেষ কক্ষপথে 8টি বা 2টি দ্বারা পূর্ণ থাকে না। ঠিক আছে? এই জন্য বলা হয়েছিল যে বোর পরমাণু মডেলের অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথে থাকে। এই যে
এস, পি, ডি, এফ, এইগুলো কিন্তু এক একটা উপবৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, এটা নিলস বোর এইখানে ওর সীমাবদ্ধতা ছিল। তো এখন আমি স্টেপ বাই স্টেপ পরমাণু এই মৌলগুলো কোথায় অবস্থান করে কোন শেলে যাবে এইগুলো আমি তোমাদের এখন আস্তে আস্তে দেখাই দেবো এক একটা করে। দেখাবো, দেখো নিলস বোরের যে সাফল্যগুলো ছিল ওইটার আলোকে আমি এক একটা করে তোমাদের মোল নিয়ে ওই মোলগুলো কোথায় কোথায় অবস্থান করবে, কোন কোন শক্তি স্তরে অবস্থান করবে, সেই শক্তি স্তরগুলো আস্তে আস্তে জানাবো। আচ্ছা, তার আগে আমাদের শক্তি স্তর বা অরবিটাল এর নাম কি? শক্তি স্তর বা অরবিটাল, শক্তি স্তর বা দেখো এই শক্তি স্তর বা অরবিটালটা কি? মানে ইলেকট্রন সমূহ যেই কক্ষপথে, দেখো এইরকম মনে করো একটা কক্ষপথ আছে, সাপোজ মনে করো একটা আমি সোডিয়াম ধরি, সোডিয়ামের কত আছে 11। দেখো প্রধান শক্তি স্তরে সবসময় দুইটা ইলেকট্রন অবস্থান করে, কয়টা ইলেকট্রন অবস্থান করে? দুইটা। প্রধান শক্তি মানে প্রথম শক্তি স্তরে, হ্যাঁ, তাহলে এই দুইটা দিলাম। আর দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 1 2 3 4, দেখো এই 4 জোড়া 8টা, তাহলে আর একটা প্রয়োজন, 8 আর 2 10, আর এই একটা 11টা। তাহলে আমি যদি এই শক্তি স্তরকে বিবেচনা করি, দেখো প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু এই শক্তি স্তরে অবস্থান করছে, মানে সিকোয়েন্স অনুযায়ী প্রথমে 2টা তারপর 8টা এইরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে সোডিয়ামের যখন আমি ইলেকট্রন বিন্যাসটা করতেছি, ঠিক আছে, দেখো ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন বিদ্যমান আছে, তাহলে এই একটা ইলেকট্রন এই শক্তি স্তরের মধ্যে অবস্থান করছে না? অবশ্যই অবস্থান করছে। ঠিক আছে, এই যে ইলেকট্রনগুলো এই এক একটা শক্তি স্তরে অবস্থান করছে এদেরকেই বলা হয় প্রধান শক্তি স্তর বা অরবিটাল, প্রধান শক্তি স্তর বা অরবিটাল। ঠিক আছে, এইবার এই প্রধান শক্তি স্তর বা অরবিটাল এই ইলেকট্রনের অবস্থানের উপর নির্ভর করে এদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। সেটা হলো কে শক্তি স্তর, এল শক্তি স্তর, এম শক্তি স্তর, এন শক্তি স্তর। ঠিক আছে, বিভিন্ন শক্তি এই অবস্থানের উপর ভিত্তি করে এভাবে আখ্যায়িত করা হয়। এবার দেখো আর আরেকটা জিনিস বলে রাখি যে এই শক্তি স্তরে অবস্থান করে মানে কয়টা ইলেকট্রন ওই জায়গায় অবস্থান করবে বা আনবে, সেটার একটা সূত্র আছে 2n²। ঠিক আছে, 2n², অর্থাৎ দেখো কে শক্তি স্তরের অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান হলো 1। ঠিক আছে, এল এর মান কত? 2, এম এর মান 3, এন এর মান 4, অর্থাৎ এইগুলো হলো, আমি যদি এন এর মান ধরি 1 2 3 4, এই দেখো এখানে বসাই দেখো, তাহলে প্রথম শক্তি স্তর আমি কি বলছি? কে। তাহলে কে তে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কে তে এন এর মান কত? 1, তাহলে বসাই দাও কে ইকুয়াল টু 2 1² 2 1 সমান 2। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। ঠিক আছে, এবার এন এর মান কত? 2, এবার এল এর জন্য বসাও 2 ইনটু, তাহলে এন এর মান কত? 2, 2 এর স্কয়ার করলে 4, তাহলে 2 ইনটু 4 সমান 8। তাহলে এল শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 8টি। তাহলে এইরকম ভাবে দেখো কে শক্তি স্তরে একটা ধারণ ক্ষমতা আসবে, এল এর একটা ধারণ ক্ষমতা আসবে, মানে প্রত্যেকটা শক্তি স্তরে এই কয়টা করে আমাদের ইলেকট্রন ধরতে পারবে, এইটা দ্বারা এটা বোঝাইছে। তাহলে এই প্রধান শক্তি স্তরকে আমরা প্রথমত কি দ্বারা বুঝলাম? যে কে এল এম এন, এটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর এই কে এল এম এন এইগুলোতে কয়টা ইলেকট্রন ধরতে পারে সেটার সূত্র হলো এই 2n²। কি সূত্র? 2n²। এই যে এইগুলো হলো এন এর মান, কে হলে 1, এল হলে 2, এম হলে 3, এন হলে 4। ঠিক আছে, এই 1 2 3 4 এই মানগুলো বসানোর পরে দেখো আমরা এই যে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন পাই। তাহলে আমরা যদি এই যে এইটার কথা চিন্তা করি, প্রথম শক্তি স্তর, তাহলে এটাকে কি বলবো? আমরা কে বলবো। ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তর কোনটা? 8, তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে কে আমরা এল বলতে পারি, এই যে এরকম, এটাকে কে বলতে পারি, এটাকে এল বলতে পারি, এরকম। তাহলে প্রধান শক্তি স্তর বা অরবিটালটা আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এইবার দেখো এই প্রধান শক্তি স্তরে অবস্থান করে আবার কতগুলো ভিন্ন ভিন্ন ইলেকট্রন, যেমন দেখো আমার এই তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা ইলেকট্রন ধরতে পারে, কিন্তু আমার এখানে আছে একটা। তাহলে এরকম যখন মনে করবা কোন মৌলের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 12 থাকলো, তাহলে এখানে থাকতো কত? 2।
13 থাকলে 3, তাহলে এরকম তো সবটি যে পূর্ণ থাকবে এমন না, তাই না? এইটার উপর ভিত্তি করে এদেরকে আবার উপশক্তি স্তরে ভাগ করা হয়। ঠিক আছে, এই যে প্রধান শক্তি স্তরের মধ্যে আবার কতগুলো উপশক্তি স্তরে ভাগ করা হয়। এই উপশক্তি স্তরটা এখন আমি তোমাদের দেখাবো। প্রধান শক্তি স্তর বুঝলে, এবার দেখো উপশক্তি স্তর। ঠিক আছে, বলছিলাম কি যে প্রধান শক্তি স্তরে অবস্থান করে এই উপশক্তি স্তরগুলো। ঠিক আছে, তাইলে অবশ্যই প্রধান শক্তি স্তরের উপর নির্ভরশীল এই উপশক্তি স্তরগুলো। দেখো কিভাবে নির্ভরশীল, আমরা গত ইসে দেখাইলাম যে এই n এর মানের উপর নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ধারিত হয়। তাহলে n এর মান 1 হলে কি পাইছিলাম আমরা, k, n এর মান 2 হলে পাইছিলাম আমরা l, n এর মান 3 হলে m, n এর মান 4 হলে n। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা পাইছিলাম। ঠিক আছে, দেখো এইখান থেকেই আমরা যখন উপশক্তি স্তর, তার আগে বলে নিই যে উপশক্তি স্তরকে আমরা l দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? l দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এই l এর মানটা এবার কিভাবে নির্ধারিত হয় দেখো, l এর মান হয়, l এর মানটা হবে 0 থেকে এই n-1 পর্যন্ত। ঠিক আছে, এইটা হবে l এর মান। দেখো তাহলে আমরা যদি প্রথমে বসাই যে এই যে n এর মান যদি এখানে কত ছিল, 1 ছিল, তাহলে এখানে বসাও, তাহলে k তে, k শক্তি স্তরে, এই k শক্তি স্তরে l এর মানটা কত হয়, l এর মান এখানে বসাই। দেখো তাহলে বসালাম এইখানে n এর মান কত বসাইছি, k শক্তি স্তরে n এর মান কত ছিল, 1। দেখো 1 বসে 1 বিয়োগ 1 হলে 0 হয়। আর 0 এর জন্য এটা মনে রাখবা যে 0 হইলে প্রধান উপশক্তি স্তর হয় s। মনে রাখবা যে 0 হইলে l এর মান s। এবার দেখো l এর মান যখন 2 হবে, তাহলে 2 হইলে কত হবে, 2 - 1 = 1। 1 হইলে মনে রাখবা p হয়, p। এবার l এর মান যখন 3 হবে, তাহলে 3 - 1 = 2। যখন 2 হবে তখন উপশক্তি স্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এবার l এর মান যখন 4 হবে, 4 - 1 = 3, 3 হলে f হবে। ঠিক আছে, দেখো এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল, আর এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর। ঠিক আছে, এইবার এই s এ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, p তে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, d তে কয়টা, f এ কয়টা, এইগুলো একটু মনে রাখবা। আমি বলি দেখো, s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টা, p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টা, d এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টা, আর f এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14টা। অর্থাৎ এই s এ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, p তে 6টা, d তে 10টা, f এ 14টা। ঠিক আছে, এই হলো আমাদের উপশক্তি স্তর। তাহলে এটা প্রধান শক্তি স্তর বলছি, আর এগুলো হলো উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তরকে k, l, m, n দ্বারা প্রকাশ করছি বা প্রকাশ করা হয়, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরকে s, p, d, f দ্বারা প্রকাশ করা হয়। এবার k তে কয়টা ইলেকট্রন যায় সেটাও আগে এসে বুঝালাম। এবার s এ কয়টা ইলেকট্রন যায়, p তে কয়টা ইলেকট্রন যায়, এগুলো দেখাই দিলাম। ঠিক আছে, এখন আমরা বোঝাবো যে কোন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে এবং কোন শক্তি স্তরে পরে ইলেকট্রন যাবে।